প্রিয় বন্ধুরা, আমি মেজর ডালিম বলছি। আজ শুনবেন 15তম পর্ব। ভবিষ্যৎ সত্যি হলো। জুলাই মাসের শেষার্ধে লাঠিটিলার যুদ্ধে আমি দ্বিতীয়বারের মতো আহত হই মর্টারের গোলা ও মেশিনগানের গুলিতে। চিকিৎসার জন্য আমাকে শিলচরের মাসিমপুর সিএমএইচে নিয়ে যাওয়া হয়। আহত অবস্থাতেও আমাকে হাসপাতালের কক্ষ থেকে যুদ্ধ পরিচালনা করতে হয়। আমার গড়টাতে স্থাপন করি ছোটোখাটো একটি অফস রুম। এই ব্যাপারে আমাকে বিশেষভাবে সাহায্য করেন ব্রিগেডিয়ার বট্টকে, কর্নেল বাগচি, মেজর দাশগুপ্ত ও ক্যাপ্টেন চ্যাটার্জি। আমি যখন আহত অবস্থায় হাসপাতালে, তখন বিবিসি লন্ডন থেকে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল এলেন আমাদের সিলেট সেক্টরে। তারা আমার সাথে আলাপ করতে চান। আমার আপত্তি নেই জেনে তারা এলেন আমার হাসপাতালের রুমে। ঘরে আমি তখন শয্যাশায়ী। পরিচয় পর্ব শেষে তাদের একজন চারদিকে চোখ ঘুরিয়ে বললেন, এ তো দেখছি একটা ছোটোখাটো অফস রুম। অসুস্থ অবস্থায় এই সমস্ত ম্যাশ, ওয়্যারলেস সেট প্রভৃতি নিয়ে আপনি কী করেন? আমি আহত হয়ে কিছুদিনের জন্য এখানে শয্যাশায়ী হয়ে আছি বলে যুদ্ধ তো বন্ধ হয়ে যায়নি। যুদ্ধ চলছে এবং চলবে। সেই ক্ষেত্রে সাধ্যমতো যতটুকু সম্ভব বিছানায় শুয়েও আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। শুনেছি আপনি আরও দুজন অফিসারের সাথে পাকিস্তান থেকে সর্বপ্রথম পালিয়ে এসে যুদ্ধে যোগদান করেছেন। আপনার আপন পরিজনদের সবাই তো বাংলাদেশে রয়েছে। তাদের উপর পাক বাহিনীর তরফ থেকে প্রতিশোধ নেবার চেষ্টা হতে পারে। এই ব্যাপারে আপনার বক্তব্য কী? আমাদের স্বাধীনতা সংগ্রাম জাতীয় সংগ্রাম। এই সংগ্রামে অবদান রাখার পবিত্র দায়িত্ব পালন করার জন্যই আমরা পালিয়ে এসেছি। আজ বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবার থেকেই সদস্যরা এসে যোগদান করেছেন মুক্তিযুদ্ধে। দেশকে শত্রুর কবল থেকে স্বাধীন করার জন্যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন তারা। তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের পরিবার পরিজনদের ভাগ্যে যা ঘটবে, আমার আত্মীয় স্বজনের ভাগ্যেও ঠিক তাই ঘটবে। অতএব এই নিয়ে আমার চিন্তা করার কিছু নেই। আপনজনদের শত্রুর পাশবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হলে দেশকে স্বাধীন করতে হবে। তাই তো আমরা মরণপণ যুদ্ধ করে যাচ্ছি দেশকে শত্রুমুক্ত করে যত তাড়াতাড়ি সম্ভব আজাদি লাভ করার লক্ষ্যে। স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নেই। দেশকে স্বাধীন করে ছাড়বই ইনশাল্লাহ। আমার জবাব শুনে তাদের একজন মন্তব্য করেছিলেন, আপনাদের মতো সন্তান যে দেশে জন্ম নিয়েছে তার স্বাধীনতা পৃথিবীর কোনো শক্তিই রোধ করতে পারবে না। ভদ্রলোকের কথাগুলো আজও আমার মনে আশার আলো যোগায়। ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হয়ে উঠি। 12 কোটি জাগ্রত বাংলাদেশি দাসত্বের সব শৃঙ্খল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে নিশ্চয়ই। স্বাধীন মর্যাদাশীল জাতি হিসাবে সব চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন করে দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবেই একদিন। আমার সাথে সাংবাদিকদের সাক্ষাৎকারটি পরে বিবিসি থেকে প্রচারিত হয়েছিল। এই প্রচারণা থেকেই আমার আত্মীয় স্বজনরা সর্বপ্রথম জানতে পারেন আমি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি। অবিস্মরণীয় বিবাহ পূর্ব নির্ধারিত বিষয় হলেও আমাদের বিয়েটা ছিল অস্বাভাবিক এবং ঐতিহাসিক। বেশ কিছুদিন যাবৎ কলকাতার সাথে কোনো যোগাযোগ নেই। আমার আহত হওয়ার খবরটা নিম্মিকে জানায়নি ইচ্ছে করেই। বেচারি অযথা চিন্তিত হয়ে পড়বে খবরটা শুনে। কিন্তু আমি না জানালেও থিয়েটার রুট থেকে খবরটা অতি সহজেই ওর কানে পৌঁছাইতে পারে। শুয়ে শুয়ে এই সমস্ত ভাবছিলাম। কিছুক্ষণ আগে ফ্লাইট লেফটেন্যান্ট কাদের, মুক্তিযোদ্ধা কমান্ডার বাসু ও আতিক এসেছিল। ওদের সাথে অপারেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে কিছু বিষয় দীর্ঘ আলোচনার পর তারা ইনস্ট্রাকশনস নিয়ে ফিরে গেছে। এখন তো অবসর খুব কমই পাওয়া যায়। কেউ না কেউ আসছে। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা, বেশ ব্যস্ততার মধ্যে আমার সময় কেটে যায়। ডাক্তার, নার্সরা অনেক সময় লোকজনদের আসা যাওয়ার ভিড় দেখে আমাকে এসে উপদেশ দেন বিশ্রাম নেওয়ার জন্য। হাসি মুখে তাদের আন্তরিকতার প্রতিদান দেওয়া ছাড়া আমার পক্ষে আর কিছুই করা সম্ভব হয় না। মিসেস বট্টককে প্রতিদিন খাবার পাঠাচ্ছেন হাসপাতালে। তার স্নেহের ঋণে আবদ্ধ হয়ে থাকতে হবে সারা জীবন। হঠাৎ একাকিত্ব যেন আমায় পেয়ে বসলো। মনটাও কেমন যেন উদাস হয়ে গেল। নিম্মিকেই বিশেষ করে মনে পড়ছিল। স্মৃতিমধুর অতীত মনের পর্দায় ভেসে উঠছিল। কিছুক্ষণের জন্য তলিয়ে গিয়েছিলাম অতীত স্মৃতিমন্থনে। হঠাৎ দেখলাম দরজায় 3 জন এসে দাঁড়িয়েছে। মাহবুব ও ফারুক দুজনেই আমার প্রিয় গেরিলা কমান্ডার। কিন্তু তাদের সাথে তৃতীয় ব্যক্তিকে দেখে চমকে উঠলাম। নিজের চোখেই ঠিক বিশ্বাস হচ্ছিল না। কাছে আসতেই পরিষ্কার হয়ে গেল সব। বাপ্পিই বটে। এ কি, তুই এখানে? আশ্চর্য হয়ে গিয়ে বিছানায় উঠে বসলাম। থাক উঠতে হবে না বলে বাপ্পি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল। উষ্ণ আবেগে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম দুজনেই দুজনকে জড়িয়ে ধরে। ইতিমধ্যে মাহবুব বাপ্পিকে শয্যার পাশে একটা চেয়ার টেনে দিয়ে বসতে বলল।
কিরে বাপ্পি, তুই এখানে এলি কী করে? পথ চিনলি কী করে? জানলেই বা কী করে আমি এখানে আছি? আগে বল, আহত হবার কথা তুই আমাদের কেন জানাসনি? পাল্টা প্রশ্ন বাপ্পির। কেন জানায়নি সেটা সত্যি কি বুঝতে পারছিস না? আমরা উদ্বিগ্ন হতাম ঠিকই, বিশেষ করে নিম্মি, কিন্তু তবু খবরটা তোর জানানো উচিত ছিল। তার যুক্তি মেনে নিলাম, ঝগড়া করে লাভ নেই, আমার ভুল হয়েছে মেনে নিলাম। কিন্তু তুই হঠাৎ করে এখানে কেন? তোর আহত হবার খবর নূর ভাই এবং সালাউদ্দিন ভাই নিজেরা বাসায় এসে আমাদের জানান। খবরটা জানিয়ে ওরা অবশ্য নির্মীকে বোঝাতে চেষ্টার কোনো ত্রুটি করেননি যে তুই ভালোই আছিস, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু তাদের সে সান্ত্বনা বাণী নিম্মি পুরোপুরি মেনে নিতে পারছিল না কোনো মতেই। তার একই সন্দেহ, এরা তার কাছে আসল ব্যবস্থা লুকাচ্ছেন। নিম্মির সে কি কান্না, সাথে সাথে খাওয়া দাওয়াও ছেড়ে দিল। ওর অবস্থা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না। ওকে বললাম, ঠিক আছে, আমি নিজেই যাচ্ছি শিলচরে ডালিমের অবস্থা দেখে আসতে। কিন্তু বাদ সাধলেন বাবা মা। তারা বললেন, কানাডা যাবার সব কিছুই ঠিক হয়ে গেছে, এই অবস্থায় শিলচর যাবার প্রশ্নই উঠে না। ও, তুই আর নিম্মি কানাডা যাচ্ছিস বুঝি? কিছুটা অবাক হলাম আমি। হ্যাঁ, আমাদের দুজনের মতের বিরুদ্ধেই বাবা আমাদের গামু কাকুর কাছে পাঠানোর সব বন্দোবস্ত করে ফেলেছেন। মা দিব্যি দিয়েছেন, আমরা না গেলে তিনি আত্মহত্যা করবেন। এই অবস্থায় আমাদের কি আর করার আছে বল? কিন্তু নিম্মি কিছুতেই যেতে রাজি হচ্ছে না। এর জন্য ওর উপর বাবা মা ভীষণ ক্ষেপা, মারধরও তাকে খেতে হচ্ছে বেদম। ওর এক কথা, তোকে এই অবস্থায় রেখে সে কলকাতার বাইরে এক পাও নড়বে না। প্রয়োজনে সেও আত্মহত্যাই করবে, তবু কানাডা যাবে না কিছুতেই। এই বিষয় নিয়ে বাড়িতে এখন অশান্তির জ্বর বয়ে যাচ্ছে। সব দিক সামলাতে পারছি না কিছুতেই। বিশেষ করে নিম্মির যে অবস্থা, কোনো একটা অঘটন ঘটে যাওয়া অসম্ভব কিছুই নয়। অবস্থা দেখে আমিও বাবাকে মুখের উপর বলে ফেললাম, ডালিমকে না দেখে কানাডায় আমিও যাব না। আমার দৃঢ়তায় অবশেষে বাবা মা রাজি হলেন আমাকে আসতে দিতে। আমার আসার অনুমতি পাওয়াতে নিম্মি বেচারিও কিছুটা আশ্বস্ত হয়েছে। ওকে কথা দিয়ে এসেছি, তোর যথাযথ ব্যবস্থা করেই আমি ফিরব। প্রয়োজন হলে কলকাতায় নিয়ে যাব তোকে। তারপর ট্রেনে করে শিলচর স্টেশনে নেমে মুক্তিযোদ্ধাদের সদর দপ্তর খুঁজে পেতে এতটুকু কষ্ট হয়নি আমার। ওখানে মাহবুব ও ফারুকের সঙ্গে দেখা হলো। তারাই পথ দেখিয়ে নিয়ে এলো এখানে। মজার কথা কি জানিস? শিলচর পৌঁছে সবচেয়ে অবাক হয়ে গিয়েছিলাম এটা দেখে যে বাপ্পি নামটার মাধ্যমে আমি এখানে বহুলভাবে পরিচিত। হ্যাঁ, মাহবুব, ফারুক দুজনেই আমার অত্যন্ত স্নেহভাজন। ওরা ছাড়াও আরও অনেকেই তোদের ব্যাপারে সব কিছুই জানে। কথার ফাঁকে নার্স চা নাস্তা রেখে গিয়েছিল। বাপ্পিকে বললাম, আমার বাঁ দিকের এত বড় ব্যান্ডেজ দেখে ঘাবড়াস নে। ব্যান্ডেজের তুলনায় ক্ষত অনেক ছোট। কাঁধে মাত্র 3টি SMGর বুলেট আর তালুতে মোটর সেলের স্পিন্টার লেগেছে, এই যা। ডাক্তার বলেছেন নন স্টপ ব্লিডিংয়ের মধ্যেও 90 মাইল গাড়িতে করে হাসপাতালে জীবিত অবস্থায় যখন পৌঁছাতে পেরেছি, তখন ওই যাত্রায় মরার ফাড়া কেটে গেছে। এখন তো বহাল তবিয়তেই রয়েছি। দেখতে পাচ্ছিস না কেমন অফস্ট্রুম সাজিয়ে বসেছি? কোনো অসুবিধা নেই। বাপ্পির ছলছল চোখ দেখে অনেকটা বাধ্য হয়ে ওকে আশ্বস্ত করার জন্য কথাগুলি বলতে হলো আমার কথায় বাপ্পির উদ্বিগ্নতা কতটুকু এলো ঠিক বুঝতে পারলাম না। অল্পক্ষণ সে আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এখানে হাসপাতালে তোর পরে থাকা চলবে না, কলকাতায় নিয়ে যাওয়া প্রয়োজন। ঠিক বলেছেন বাপ্পি ভাই, ডাক্তাররাও একই কথা বলেছেন। কলকাতায় গিয়ে স্পেশালিস্টের আন্ডারে চিকিৎসা করানো উচিত বলে তারাও মনে করছেন। কিন্তু হক ভাই কিছুতেই সেক্টর ছেড়ে যেতে রাজি নন। তিনি চলে গেলে আমাদের এখানে অনেক অসুবিধা হবে, এটা ঠিক, কিন্তু কলকাতায় গিয়ে উপযুক্ত চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন, এটাই আমরা সবাই চাই। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এলে তার সাময়িক অনুপস্থিতির ঘাটতি অনায়াসে পুষিয়ে নিতে পারবো সুদে আসলে। মাহবুব বাপ্পির কথায় সায় দিয়ে বলে উঠল, হক ভাইকে যে করে হোক আপনাকে কলকাতা নিয়ে যেতেই হবে। এখানে উপযুক্ত চিকিৎসার অভাবে তার অবস্থা চরম অবনতি ঘটতে পারে। এর জন্য কিছু সময়ের জন্য তাকে কলকাতায় অবশ্যই যেতে হবে। বাপ্পির জেদ ও সেক্টরের মুক্তিযোদ্ধাদের যুক্তির কাছে আমার কোনো কথাই টিকল না। সবার কাছে বিদায় নিয়ে কয়েকদিনের মধ্যেই বাপ্পি আমাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। বাই রোডে আমরা গুয়াহাটি এলাম, সঙ্গে এলো আমার প্রিয় গেরিলা কমান্ডাররা। গুয়াহাটি থেকে প্লেনে কলকাতায়। সবাইকে ছেড়ে আসতে ভীষণ খারাপ লাগছিল। ওরা সবাই অশ্রুসিক্ত আবেগ দিয়ে বিদায় দিয়েছিল আমাদের। কথা দিয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শেষে ফিরে আসব। কলকাতায় ফিরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। ক্যাপ্টেন সালাউদ্দিন তখন হেডকোয়ার্টার্সে গোয়েন্দা বিভাগের দায়িত্বে নিয়োজিত হয়েছে। ক্যাপ্টেন নুরুল ইসলাম শিশু স্বাস্থ্যগত কারণে সেক্টর থেকে হেডকোয়ার্টার্সে স্টাফ অফিসার হিসাবে যোগদান করেছেন। তিনি নাকি সেক্টরে অসম্ভবভাবে স্নায়ু দুর্বলতা এবং মানসিক রোগে ভুগছিলেন।
যুদ্ধক্ষেত্রের বাস্তবতা কিছুতেই নাকি তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। মেজর মইনুল ইসলামকে যুদ্ধক্ষেত্রে কাপুরুষতা ও ভুল নেতৃত্বের জন্য কমান্ডার থেকে অব্যাহতি দিয়ে হেডকোয়ার্টার্সে ডেকে পাঠানো হয়েছে। তিনি কিছুদিন যাবৎ হেডকোয়ার্টার্সেই অবস্থান করছেন। যুদ্ধকালীন সময়ে কলকাতায় বেশ কিছু পরিবারের সাথে আমার বিশেষ ঘনিষ্ঠতা হয়ে উঠেছিল। তাদের মধ্যে মিত্র মাসি, ডক্টর গনি এবং তার পরিবার, অরূপদা ও পারমিতা বৌদি, জনাব আয়ুব ও তার স্ত্রী গৌরীদি, ত্রিবিশন নন্দী ও তার স্ত্রী রিনা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের কাছ থেকে মুক্তিযোদ্ধা হিসেবে অসীম ভালোবাসা ও সহানুভূতি পেয়েছিলাম। তারা সবাই আমাদের মুক্তিযুদ্ধের সমর্থনে বিভিন্নভাবে প্রচুর অবদান রেখেছিলেন। যুদ্ধের বিবরণ ও অগ্রগতি সম্পর্কে আমাদের কাছ থেকে শুনতে তারা সর্বদাই বিশেষভাবে উদ্গ্রীব হয়ে থাকতেন। বাঙালি জাতীয়তাবাদী চেতনা তাদের সবার মধ্যেই ধরা পড়ত প্রকটভাবে। কিন্তু যখনই তাদের বলেছি স্বায়ত্ত শাসনের দাবি জানিয়ে ব্যর্থ হয়ে স্বাধীনতার জন্য আমরা তো সংগ্রাম করে যাচ্ছি, কিন্তু পশ্চিম বাংলার আপনারা নিশ্চুপ হয়ে কেন্দ্রীয় শোষণ এবং জাতীয় নির্যাতন সহ্য করছেন কেন? পুরো বাঙালি জাতির মুক্তির জন্য আপনাদের কি কিছুই করার নেই? এই ধরনের আলোচনায় সর্বদাই তারা পাশ কাটিয়ে যেতেন অথবা থাকতেন চুপ করে। কখনো যুক্তি দেওয়ার চেষ্টা করতেন বাংলাদেশের সাথে তাদের অবস্থানকে তুলনা করা ঠিক নয়। বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ে যেতেন তারা এই ধরনের বিতর্কে। তাই আমরাও এই সমস্ত ব্যাপারে তেমন বিশেষ উচ্চবাক্য করতাম না। সময় সময় আমরা এই ধরনের কথাও তাদের বলেছি। বাংলাদেশের সংগ্রামের ছত্রছায়ায় কংগ্রেস সরকার, সিআরপি এবং বিএসএফ বাহিনীর মাধ্যমে অসংখ্য প্রগতিশীল রাজনৈতিক কর্মী, ছাত্র, যুবক মেরে চলছে পশ্চিমবঙ্গ এবং বিহার অঞ্চলে। এই ধরনের বক্তব্যকে অস্বীকার করতে পারতেন না তারা, কিন্তু সব সত্যকেই কেমন জানি নেতিবাচকভাবে মেনে নিয়ে চুপ করে থাকতেন। তাদের এই চুপ করে থাকার রহস্য আজও মাঝে মধ্যে আমাকে ভাবিয়ে তোলে। থিয়েটার রোডেই আমার থাকার ব্যবস্থা হলো। তখনকার দিনে প্রখ্যাত বোন স্পেশালিস্ট ডাক্তার মুরালী মুখার্জির সাথে আমার চিকিৎসার ব্যাপারে পারমিতা বৌদি ইতিমধ্যে আলাপ করেছেন। আমার ক্ষত পরীক্ষা করে তিনি বললেন, গান পাউডার এবং বুলেট ইনজুরির ফলে খারাপ ধরনের ইনফেকশন দেখা দিয়েছে। ইনফেকশনটা নিয়ন্ত্রণে আনতে না পারলে গ্যাংরিংয়ে টার্ন নিতে পারে। প্রথমে চেষ্টা করতে হবে ইনফেকশন বন্ধ করার। ঘাবড়ে গেলাম, কিন্তু কিছুই করার নেই, বাস্তবতাকে মেনে নিতেই হবে। তিনি ঔষধ, ইনজেকশন লিখে দিলেন 1 সপ্তাহের জন্য। বৌদি আমাকে মনোবল জোগানোর জন্য বললেন, কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বেশিরভাগ সময় আমাকে শুয়েই থাকতে হয়। বাপ্পির সাথে নিম্মি এসে আমাকে দেখে গেছে। রোজ তার পক্ষে আসা সম্ভব নয়। সুযোগ মতো ও টেলিফোন করে আমাকে। বাপ্পির মাধ্যমে ভালো মন্দ খাবার পাঠায় প্রায়ই। একদিন বাপ্পি এলো, ভীষণ গম্ভীর ভাব। বুঝলাম বাসায় কিছু একটা ঘটেছে। ঠিক তাই, কানাডা যাওয়া নিয়ে জ্বর বয়ে গেছে বাসায়। কথা কাটাকাটি, তারপর বেদম প্রহার। বাপ্পি বলল, বাসার অবস্থা সঙ্গীন হয়ে উঠেছে, এর একটা আশু সমাধান প্রয়োজন, তা না হলে যে কোনো অঘটন ঘটিয়ে বসতে পারে নিম্মি। তার মতো কোমল প্রকৃতির মেয়েও ভীষণ কঠিন হয়ে পড়েছে। ওকে কিছুতেই কানাডা পাঠাতে পারবে না বাবা মা। মানসিক চাপে ক্রমান্বয়ে তার শারীরিক অবনতিও ঘটেছে। রীতিমতো অসুস্থ হয়ে পড়ছে সে। এই অবস্থায় সব চাপ সহ্য করা কতদিন সম্ভব হবে তার পক্ষে? সব শুনে ভীষণ চিন্তায় পড়লাম। কি করে এই সমস্যার সমাধান সম্ভব কিছুই ভেবে পাচ্ছিলাম না। নূর এবং সালাউদ্দিনের সাথে পরামর্শ করা যেতে পারে। ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম ওদের সাথে। তারা বলল, সব দিক রক্ষা করার জন্য আমাদের বিয়ে হয়ে যাওয়া দরকার। একমাত্র তখনই ওর পক্ষে আপনাকে সার্বক্ষণিক সঙ্গ দেওয়া সম্ভব। কিন্তু এই অবস্থায় বিয়ের জন্য তার বাবা মা রাজি হবেন কি? নূর ও সালাউদ্দিন একদিন আমার তরফ থেকে প্রস্তাব নিয়ে গেল নিম্মিদের বাসায়। প্রস্তাবে ওর বাবা মা রাজি হলেন না। ওদের যুক্তি, যেখানে সব কিছুই আজ অনিশ্চিত, সেখানে কি করে তারা মেয়ের বিয়ের ব্যাপারে রাজি হন? হতাশ হয়ে ফিরে এলো নূর ও সালাউদ্দিন। ওদের কোনো যুক্তি তারা গ্রহণ করলেন না। অবস্থার আরও অবনতি ঘটতে থাকে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার পর। নিম্মি আমাকে পরিষ্কার লিখে জানালো, যেভাবেই হোক না কেন তাকে এই অবস্থা থেকে উদ্ধার করতেই হবে, তা না হলে সে আত্মহত্যা করবে। কিন্তু তবুও আমাকে এই অবস্থায় ফেলে সে কিছুতেই কানাডা যাবে না। কি অসম্ভব ধীরতা! দুশ্চিন্তায় অধীর হয়ে অনেক ভেবেচিন্তে স্থির করলাম বিয়েই করব। নূর, সালাউদ্দিন ওরাও আমার সিদ্ধান্তে একমত হলো। এই ব্যাপারে গৌরদি, গনিনানা, মিসেস জামানের সাথে আলাপ করে তাদের পরামর্শ চাইলাম। তারাও অভিমত প্রকাশ করলেন, বিয়েই একমাত্র পথ। নিম্মিকে পত্র মারফত জানিয়ে দিলাম, আমরা কিছু একটা করছি, কিন্তু তাকে সুস্থ এবং স্থির থাকতে হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।